আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সামনে আবার আমি চলে এসেছি লেকচার 2 নিয়ে। টপিকের নাম হলো কি পদার্থের মৌলিক কণিকা। আমরা কিন্তু লেকচার 1-এ কি দেখেছিলাম, আমাদের যেই প্রতীক, সংকেত, অণু, পরমাণু কি এবং সেগুলো কিভাবে গঠিত হয় তার বিস্তারিত আদ্য প্রান্ত নিয়ে আমরা লেকচার 1-এ দেখেছিলাম। যারা তোমরা লেকচার 1টা দেখোনি, অবশ্যই ফার্স্টে লেকচার 1টা দেখে আসবা, না হলে কিন্তু তোমাদের পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো বুঝতে অসুবিধা হবে। কেন অসুবিধা হবে? কারণ এই ক্লাসগুলো কিন্তু তোমাদের সিকোয়েন্সই মেনটেন করা হয়েছে, সেই জন্য তোমরা প্রথম লেকচারটা দেখে আসবা। তাহলে চলো আমরা শুরু করি। আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ মেহেদী হাসান রনি, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখি আমাদের যে মৌলিক কণিকা আছে বা মূল কণিকা যেগুলো আছে সেগুলোকে আমাদের ভাগ করা হয়েছে দুইভাবে। একটি হলো আমাদের মৌলিক, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো আমাদের স্থায়ী মূল কণিকা, আরেকটি হলো আমাদের অস্থায়ী মূল কণিকা। ওকে, আমাদেরকে এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। স্থায়ী মূল কণিকা বলতে কি বোঝায়? স্থায়ী মূল কণিকা বলতে কি বোঝায়? স্থায়ী মানে তো আমরা সবাই জানি যেগুলো আমাদের পরমাণুর মধ্যে স্থায়ী রূপে থাকবে। ওকে, স্থায়ী রূপে থাকবে, সেগুলোকে বলা হয় আমাদের স্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা আমরা বুঝতে পারলাম। তাই স্থায়ী মূল কণিকা কোনগুলো? আমাদের স্থায়ী মূল কণিকা হলো মেইনলি তিনটি। একটি হলো আমাদের ইলেকট্রন, আরেকটি হলো ইলেকট্রনকে আমরা ডিফাইন করবো কি দ্বারা? তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম শিখতে হবে, আমরা কিভাবে শর্টকাট এগুলোকে ডিফাইন করতে পারি। ওকে, ইলেকট্রনকে আমরা প্রকাশ করবো ই দ্বারা এবং মাইনাস দিব। ওকে, কারণ তার চার্জ মাইনাস, বা আমি ই দ্বারাও ডিফাইন করতে পারি। ওকে, আমি ধরো এটাকে ই দ্বারাও ডিফাইন করতে পারি, ইলেকট্রনকে শুধুমাত্র ই দ্বারা করাই মেইনলি বেটার হবে তোমাদের। আমি ই দ্বারা ডিফাইন করলাম। তারপর আমাদের কি আছে? প্রোটন। ওকে, আমরা আরেকটা লেকচার শিটে দেখি। তাহলে কি বললাম আমরা? আমাদের স্থায়ী মূল কণিকা হলো তিনটা। একটা হলো আমাদের কি ইলেকট্রন, ইলেকট্রনকে ডিফাইন করি আমি ই দ্বারা। নাম্বার 2 হলো আমাদের কি প্রোটন, প্রোটনকে আমি ডিফাইন করি পি দ্বারা। ওকে, প্রোটনকে ডিফাইন করি আমি পি দ্বারা। নাম্বার 3 হলো আমাদের নিউট্রন, নিউটনকে আমি ডিফাইন করি হলো এন দ্বারা। এগুলো কোথায় পরমাণুর মধ্যে কোথায় থাকে এবং সেগুলোর অবস্থান কোথায়, এগুলো আমরা পরবর্তী লেকচারে বা এই লেকচারে আমি লাস্টের দিকে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে চলে আসি আমরা। তাহলে কি স্থায়ী মৌলকণিকা আমি বুঝতে পারলাম। মৌলকণিকা মেইনলি তোমাদের বইয়ে আছে দুই প্রকার, একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। কিন্তু মৌলকণিকা হলো মেইনলি তিন প্রকার। অস্থায়ী আমাদের আরেকটা আছে, সেটাকে বলা হয় আমাদের কম্পোজিট কণিকা। ওকে, আর অস্থায়ী মৌলকণিকা কোনগুলো? অস্থায়ী মৌলকণিকা এগুলোর তোমার সাধারণত নাম জানো না, কিছু কিছু নাম জেনে রাখো। সেটা হলো আমাদের ম্যাসন বলে, আমাদের বোসন বলে, আমাদের নিউট্রিনো বলে। ওকে, এগুলো তোমাদের নাই, শুধুমাত্র তোমাদের জেনে রাখার জন্য। নিউট্রিনো তোমরা জেনে রাখতে পারো। ওকে, আর তোমাদের বই যে আলোচনা করা হচ্ছে সেটা হলো তোমাদের মেইনলি বলা হয়েছে স্থায়ী মূল কণিকা বলতে আমাদের সাংগঠনিক কণাকে বলা হয়েছে। অর্থাৎ আমাদের যে স্থায়ী মূল কণিকা সেটাকেই মেইনলি তোমাদের ধরা হয়েছে পরমাণুর মৌলিক কণিকা বা মূল কণিকা। তোমাদের কিন্তু বইয়ে মানে এক্সট্রাভাবে কোনো ডিফাইন করা নাই যে স্থায়ী মৌল কণিকা কোনটা, অস্থায়ী মৌল কণিকা কোনটা। ওকে, সো তোমাদের এই জন্য লিখে দিয়েছি এটা স্থায়ী মৌল কণিকা বলে তোমাকে মেইনলি আমাদের সাংগঠনিক কণাকেই বলা হয়েছে বা আমাদের পরমাণুর মূল কণিকাকেই ডিফাইন করা হয়েছে। ওকে, যাতে তোমরা পরবর্তী সময়ে কনফিউজ না হয়ে যাও, মানে এটা কী নিয়ে আলোচনা করলাম। ওকে, তারপর আমরা আসি হলো আমাদের যে বললাম স্থায়ী মূল কণিকা, কি বললাম? তিনটা বললাম, তাই না? স্থায়ী মূল কণিকা হলো তিনটা। আমরা টেবিলের মাধ্যমে দেখি স্থায়ী মূল কণিকা কী, তাদের ভর কত, তাদের সংকেত কী, তাদের চার্জ কত। ওকে, এবং এগুলো তোমাদের কিন্তু মাস্ট বি মেমোরাইজ করতে হবে। ওকে, কারণ এগুলো তোমাদের ম্যাথ করার জন্য লাগবে এবং এগুলো থেকে খুবই খুবই এমসিকিউ আসে। তাহলে আমি দেখি তোমাদের ইলেকট্রন। ওকে, ইলেকট্রনকে কী দ্বারা ডিফাইন করা হয়? ই দ্বারা। এবং তোমার ইলেকট্রনকে ডিফাইন করা হয়েছে কি? ই দ্বারা। আমাদের প্রোটনকে ডিফাইন করা হয়েছে পি দ্বারা, নিউট্রনকে ডিফাইন করা হয়েছে কি? এন দ্বারা। ওকে, এবং আমাদের যেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি চার্জ রয়েছে। ওকে, আমাদের যে ইলেকট্রন তার চার্জটা হলো কি? নেগেটিভ। ওকে, ইলেকট্রনের চার্জ কি বলছে?
মাইনাস 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, ওকে, কুলম্ব। তারপর আমাদের প্রোটনের চার্জ কত, প্লাস, প্রোটনের চার্জ কিন্তু প্লাস এবং ইলেকট্রনের চার্জ হলো মাইনাস। এগুলো কেন হয় এগুলো আমরা নেক্সট লেকচারে জানবো। তাহলে আমাদের কি হলো, প্রোটনের চার্জ, আমাদের ইলেকট্রন এবং প্রোটন বোথের কিন্তু চার্জ আমাদের সেম, সরি বোথের আমাদের যে চার্জের মানটা ওটা সেম, কিন্তু একটা হলো আমাদের পজিটিভ আর একটা হলো কি নেগেটিভ। ইলেকট্রন হলো নেগেটিভ আর প্রোটন হলো পজিটিভ, ওকে। আর নিউটনের কোনো চার্জ নেই। কেন চার্জ নেই একটু পরে আমরা দেখব। আর তাদের প্রকৃত ভর, তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি ভর রয়েছে। আমাদের ইলেকট্রনের জন্য ভর কত, ইলেকট্রনের জন্য ভর হলো আমাদের 9.11 ইন্টু 10⁻, তুমি 9.11ই লিখবা এখানে, 11 আবার শূন্য লেখা লাগবে না, তুমি 9.11 ইন্টু 10⁻−18 গ্রাম, ওকে। আর আমাদের প্রোটনের চার্জ কত, 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। এগুলো কিন্তু আমাদের কেজিতেও আমি একটু পরে দেখাবো কীভাবে নিব, ওকে। তারপর নিউটনের চার্জ কত, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, ওকে। আপেক্ষিক আধানটা কি, আপেক্ষিক আধান হলো একটাকে ধরে আমি আরেকটাকে কনভার্ট করে নিব, ওকে। যেমন ইলেকট্রনের জন্য আমার যে চার্জ বা ইলেকট্রনের জন্য আমার যে চার্জ সেটা কত, মাইনাস না, সেই জন্য তার আপেক্ষিক আধান কত, মাইনাস। আমার প্রোটনের জন্য কত, প্লাস না, সেই জন্য আপেক্ষিক আধান হলো প্লাস, বুঝতে পারছো। আর নিউটনের জন্য আমাদের কত, শূন্য, সেই জন্য চার্জ কত, শূন্য। এবং তার আপেক্ষিক ভর কিভাবে ধরছে, আপেক্ষিক ভরগুলো আমাদের ইলেকট্রনের জন্য আপেক্ষিক ভর যেটাকে শূন্য ধরা হয়, এবং আমাদের যে প্রোটন এবং নিউটন তার জন্য আমাদের কি 1 ধরে ডিফাইন করা হয়। এখন আমরা একটু কনভার্সন দেখব। কিসের কনভার্সন, আমরা যে বললাম, আমরা যেখানে আলোচনা করলাম যে ইলেকট্রনের যেই ভর সেটা কত বললাম, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, ওকে। এটাকে আমি, তোমাকে এখানে গ্রামে দেওয়া আছে, তোমাকে এমন দিতে পারে যে, বা ম্যাথ করার সময় তোমাকে অনেক সময় গ্রামে রাখা যাবে না, ওকে। তোমাকে কিসে কনভার্ট করতে হবে, তোমাকে অবশ্যই মাস্ট বি কেজিতে কনভার্ট করতে হবে। আমি যদি এটাকে কেজিতে কনভার্ট করি, ধরো আমি কি করব, গ্রাম থেকে কেজিতে নিব, তখন কি করব বলো তো। আর যখন আমি কেজি থেকে গ্রামে আনবো, এটা কিন্তু অনেকেই ভুল করে এবং খুবই একটা কমন এটা ভুল। আমি ছোটো থেকে বড়কে আনবো, ধরো আমি এটা তোমাকে বুঝাই, ধরো আমার কাছে দেওয়া আছে সেন্টিমিটার, তাই না, আমি সেন্টিমিটার থেকে মিটারে আনবো। তাহলে আমি কি জানি 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার না, ওকে। তাহলে যখন আমি সেন্টিমিটার থেকে মিটারে আনছি তখন আমি কি করতেছি, আমি কিন্তু 100 দ্বারা ভাগ করে নিচ্ছি, তাই না। একই কথা কিন্তু এটার জন্য প্রযোজ্য। যখন আমি বড় থেকে, যখন আমি ছোটো থেকে বড়তে আনবো, গ্রাম কি ছোটো না তুলনামূলকভাবে, আর কেজি কি বড় না, ওকে। তাহলে আমি যখন গ্রাম থেকে কেজিতে আনবো তখন কি করব, আমি আমি 1000 দ্বারা ভাগ করব, তাই না। আর যখন আমি কেজি থেকে গ্রামে আনবো তখন কি করব, আমি 1000 দ্বারা গুণ করে আনবো, ওকে। এখন তুমি দেখো কে বললাম, তাহলে আমরা কি 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, এটাকে আমি কি করব, আমি এটাকে 1000 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে কি হবে, 9.11 ইন্টু 10⁻28 লিখলাম। লেখার পরে কি আমি এটাকে লিখতে পারি না, এটা 10⁻3 লিখতে পারি তো, ওকে। তবে এটাকে করলে আমরা কি আসবে দেখো, 9.11 ইন্টু 10⁻28 আসলো, না। আশা করি কী হবে, এখানে যেই +3 ছিল এটা যদি উপরে উঠেছে তখন কি হবে, আমাদের -3 হয়ে যাবে না। তুমি জানো তো এটা, ধরো আমাদের যখন এরকম ছিল 10⁻3 ছিল, ধরো আমি এটাকে কনভার্ট করতাম 1/10⁻3 লিখতাম না, তাই না। আমি যখন এই সংখ্যাকে ভগ্নাংশ লিখতাম তখন কী লিখতাম, 1/10⁻3 লিখতাম না। একই কথা এটার জন্য প্রযোজ্য, যখন আমি নিচ থেকে উপরে আনবো তখন কি করব, মাইনাস দিয়ে উপরে আনবো না, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের চার্জটা কি হলো, সরি ভরটা কি হলো, 9.11 ইন্টু 10⁻, কত হলো 18 থেকে আরও 3 কমবে, তাহলে কী হবে 31, কিছু নিলাম বলো তো কেজিতে, ওকে। বুঝতে পারছো। তাহলে আমার ইলেকট্রনের যেই ভরটা সেটা হলো কি, আমার গ্রামে হলো 9.11 ইন্টু 10⁻, এটা কিন্তু আমাদের গ্রামে। তারপর আমি কি ভাগ করে কিসে নিচ্ছি, কেজিতে নিচ্ছি, ওকে। তাহলে আমার গ্রামে হলো এটা, আর কেজিতে কত, 9.11 10⁻31। তাহলে আশা করি আমরা এই দুটার ক্ষেত্রেও আশা করি আমরা পারবো। তাহলে কি আমি এটাকেও কি আমি গ্রাম থেকে কেজিতে নিব, তখন কী করবো, তাহলে আমার কত হবে কেজিতে নিলে বলো তো, 10⁻, কত হবে 27 কি হবে কেজি হবে, ওকে। একই কথা কি সেম,
10⁻⁻27 কেজি হবে। ওকে, আশা করি তোমরা কনভার্সনটা আশা করি ভালো মতো বোঝার কথা। ওকে, তাহলে আমরা এখন সামনে আগাই। ওকে, আমাকে বলছে হলো কি পদার্থে মৌলিক কণাগুলোর যে অবস্থান সেগুলো আমি কিভাবে ডিফাইন করব, মানে মৌলিক কণাগুলো কোথায় কোথায় অবস্থান করে। আমি একটু আগে বলে আসলাম যে আমাদের যে পরমাণু আছে পরমাণুর মধ্যে কোথায় ইলেকট্রন অবস্থান করবে, কোথায় আমাদের প্রোটনটা অবস্থান করবে, কোথায় আমাদের নিউট্রনটা অবস্থান করবে, সেগুলো আমি ধরো একটা চিত্রের মাধ্যমে দেখি। ধরো আমি একটা চিত্র আঁকলাম এখানে। ওকে, ওকে, তাহলে এখানে কি আমি একটা মডেল এঁকে ফেললাম, তাই না? ধরো আমি এখানে কিছু ইলেকট্রন ইন্ডিকেট করে দিই। এটা ধরলাম আমি নিউক্লিয়াস। ওকে, তো নিউক্লিয়াসের পরে আমাদেরকে প্রথম সেল, এখানে 2টা ইলেকট্রন থাকবে, পরবর্তীতে আমার 8টা ইলেকট্রন থাকবে। আমি ধরো আরও কয়েকটা অ্যাড করে দিলাম। ওকে, ধরলাম এটা একটা যে কোনো একটা পরমাণু। পরমাণু কী হবে লিখে দিই 1 2 3 5 6। যদি 6 হয় তাহলে সেটা হলো আমাদের কার্বন পরমাণু। কার্বন পরমাণু এগুলো আমরা পরে জানবো, মানে কোনটার আমাদের পারমাণবিক সংখ্যা কত, কোনটার আমাদের ভর সংখ্যা কত, এগুলো আমরা একটু পরে জানবো। তবে এটা মাথায় রাখো একটু, মানে 6 নাম্বার যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি 6 হয় তাহলে সেটা হলো আমাদের কি কার্বন, সেটা হলো আমাদের কি কার্বন পরমাণু। যদি আমাদের প্রোটন সংখ্যা 6 হয় তাহলে সেটা হলো আমাদের কি কার্বন পরমাণু। ওকে, তাহলে এখন দেখো কার্বন পরমাণুর মধ্যে কোথায় কোনটা অবস্থান করে মাথায় রাখবে এটা অবশ্যই। আমার এটা একটি মডেল না, এটা একটা মডেল। এখানে কি যে কক্ষপথগুলো আমি দেখতেছি এখানে, এগুলোকে বলা হয় আমাদের কি অরবিট বলা হয় বা প্রধান শক্তি স্তর বলা হয়। এখানে কি আমাদের কি অবস্থান করবে, আমাদের শক্তি স্তরের মধ্যে বা অরবিটের মধ্যে আমাদের অবস্থান করে হলো ইলেকট্রন। ওকে, ইলেকট্রন অবস্থান করে, কি অবস্থান করে বলো তো, ইলেকট্রন অবস্থান করে। এবং আমাদের যে নিউক্লিয়াস রয়েছে, ওকে, এই পরমাণু আছে না, পরমাণুর কক্ষপথ বা পরমাণু যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে সেটাকে বলা আমাদের অরবিট বা শক্তি স্তর বলা হয়। এবং যে মাঝখানের যে গোল চিহ্ন দেখছি, মাঝখানের যে অবস্থানটা, এটাকে বলা হয় নিউক্লিয়াস। ওকে, এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। আমরা এটা পরবর্তীতে দেখব, আমাদের যে বোর বা আমাদের যে মডেল সম্পর্কে আলোচনা একটা লেকচার আছে সেটাতে আমরা দেখব। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের কি নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসটা হলো একটা পরমাণুর যে সম্পূর্ণ ভর, সেই সম্পূর্ণ ভর আমাদের রিজার্ভ থাকে হলো আমাদের এই নিউক্লিয়াসের মধ্যে। তা নিউক্লিয়াসটা আমাদের কি দ্বারা গঠিত, নিউক্লিয়াসটা মূলত আমাদের প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ওকে, নিউক্লিয়াস দ্বারা আমাদের কি প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ আমাদের কি নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে, আর কক্ষপথে কি থাকবে আমাদের ইলেকট্রন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম, আমাদের যে নিউক্লিয়াসের যে ভর সেটা কার ভর হবে, সেটা আমাদের প্রোটন এবং নিউট্রনের যে সমষ্টিগত ভর, সেটাই হলো কি আমাদের নিউক্লিয়াসের ভর। বা একটা পরমাণুর যে সম্পূর্ণ ভর সেটা হলো কি আমাদের নিউক্লিয়াসের ভরই ডিফাইন করে। ওকে, তাহলে এখানে তোমাদেরকে দেখানো হলো কি পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা আমাদেরকে ডিফাইন করবে কোনটা কি হয়। ধরো এখানে একটা সোডিয়ামের চিত্র আছে। সোডিয়ামের কয়টা পরমাণু রয়েছে, সোডিয়ামের মধ্যে আমাদের একবার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। ওকে, দেখো এখানে সোডিয়ামের একটা চিত্র আঁকা হয়েছে। ওকে, দেখো এখানে প্রথম সেলের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। মানে কোন শক্তি স্তরে বা কোন সেলে কয়টা ইলেকট্রন থাকবে তো একটু জেনে রাখো, সেটা হলো আমাদের ডিফাইন করে হলো 2n² সূত্র দ্বারা। n² মানে কি, নিউক্লিয়াস হতে কক্ষপথের যে নাম্বার, আমি ধরলাম কি নিউক্লিয়াস হতে এটাকে 1 নম্বর কক্ষপথ না, বুঝতে পারছো, এটা কি আমাদের 1 নম্বর কক্ষপথ, এটাকে বলা হয় কি n = 1, এটাকে বলা হয় আমাদের কি কে সেল। ওকে, তারপর কি এটা কি 2 নম্বর কক্ষপথ না,
এটাকে বলা হয় কি n সমান সমান 2, এটাকে বলা হয় কি L সেল। ওকে, এটা কি আমাদের 3 নম্বর কক্ষপথ না? n সমান সমান 3, এটাকে বলা হয় আমাদের কি m সেল। ওকে, তাহলে আমাদের কি কক্ষপথ অনুসারে নামগুলো ভ্যারি করে, প্রথমে কি k, তারপরে l, তারপরে আমাদের m। ওকে, n এর মান হলো কি n এর যে মানটা সেটা হলো কি আমাদের 1 নাকি 2 নাকি 3 এটা ডিফাইন করে নামার উপরে। আমি ধরো 1 নম্বর কক্ষপথে তাহলে কয়টি ইলেকট্রন থাকবে বা সর্বোচ্চ কয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারে সেটা মূলত ডিফাইন করে আমাদের 2n² দ্বারা। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে আমাদের নাম্বার কত হবে 2, অর্থাৎ আমাদের প্রথম সেলে কি 2টা ইলেকট্রন থাকবে। এখন ধরো n এর মান আমি ধরলাম 2 নম্বর সেলে আছে, অর্থাৎ n এর মান ধরো 2 আছে, তাহলে আমাদের কোন সেল হবে 2 ইন্টু 2²। ওকে, তাহলে আমাদের কি 2 ইন্টু 4 সমান সমান কি 8। তাহলে আমাদের কি 2 নাম্বার যে কক্ষপথে সেখানে কয়টা ইলেকট্রন থাকবে, সেখানে আমাদের 8টা ইলেকট্রন থাকবে। ওকে, ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে আশা করি এগুলো বোঝার কথা। এখন পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি, যাহাই পারমাণবিক সংখ্যা তাহাই প্রোটন সংখ্যা। ওকে, অর্থাৎ আমি ধরলাম সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, তাহলে তার প্রোটন সংখ্যা কত, তার প্রোটন সংখ্যা হলো আমাদের 11। ওকে, ভর সংখ্যা কি, ভর সংখ্যা একটু আগে বললাম, ভর সংখ্যা কি আমাদের প্রোটন এবং নিউটনের যে সমষ্টি, অর্থাৎ প্রোটন এবং নিউটনের যে যোগফল সেটা হলো আমাদের কি ভর সংখ্যা, বা এটাকে বলা হয় কি নিউক্লিয়ন সংখ্যাও হিসেবে এটাকে ডিফাইন করা হয়। এটা হলো প্রোটন সংখ্যা, এটা হলো আমাদের প্রোটন এবং নিউটনের যে সমষ্টি। ওকে, এটাকে ডিফাইন করা হয় এ দ্বারা। ওকে, ডিফাইন করা হয় মাস। তারপর আমাদের নিউটন সংখ্যা কি, নিউটন সংখ্যা হলো কি, ধরো আমি ধরো এখান থেকে আমি সম্পূর্ণ ভর যেটা আছে, ধরো এখানে সম্পূর্ণ ভরটা কি বললাম a = p × n নিউটন সংখ্যা। তাহলে আমি নিউটন সংখ্যা বের করবো কীভাবে, আমি যদি ভর সংখ্যা হতে প্রোটন সংখ্যা বাদ দিই, তাই না, তাহলে আমি কি নিউটন সংখ্যা পাবো না? বুঝতে পারছো? আমি নিউটন সংখ্যা বের করার উপায় কি, মানে এখানে কয়টা নিউটন রয়েছে সেটা আমি কীভাবে বের করব, যদি আমার যে ভর সংখ্যা আছে এ, যদি ভর সংখ্যা হতে আমি যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি বিয়োগ দিই, ওকে, তাহলে আমি কি নিউটন সংখ্যা পাবো না? ওকে, তাহলে নিউটন সংখ্যা সমান কি লিখতে পারি a - p। ওকে, মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ওকে, এখন দেখো তোমাদের যৌগ হতে, মানে ধরো আমি তোমার কাছে একটা কোশ্চেন এখানে রাখলাম, সেটা হলো ধরো আমি এটা হলো সোডিয়ামের যে প্রতীক, মানে সোডিয়ামটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি এই প্রতীক দ্বারা। ধরো সোডিয়াম লিখলাম, সোডিয়ামের নিচে থাকবে হলো তার প্রোটন সংখ্যা, মানে তার প্রোটন সংখ্যা কত, উপরে থাকবে হলো তার ভর সংখ্যা। ওকে, এবং সোডিয়ামের যে চার্জ কত, চার্জ মানে সোডিয়াম কি সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে নাকি সোডিয়াম সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সেটাকে বলা হয় কি তার চার্জ সংখ্যা। সেটা আমার থাকবে হলো এই ডান পাশের বামে। ওকে, ডান পাশের বামে। তাহলে আমি ধরো এটাকে এইভাবে লিখতে পারি, আমি ধরলাম এক্স একটা পরমাণু লিখলাম, তার প্রোটন সংখ্যাকে আমি ডিফাইন করি হলো পি দ্বারা, লিখলাম এ হলো ভর সংখ্যা, এবং চার সংখ্যাকে ডিফাইন করা হলো প্লাস নাকি মাইনাস এম দ্বারা ডিফাইন করো। ওকে, ওকে, বুঝতে পারছো? তাহলে আমি বলবো কি, এটা দ্বারা আমি কি বুঝি, এটা দ্বারা বুঝি কি সোডিয়ামের মধ্যে কি 11টা প্রোটন রয়েছে, বা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তার ভর সংখ্যা কত 23, এবং সে একটা ইলেকট্রন কি ত্যাগ করতে পারে। ওকে, ত্যাগ করতে পারে। তাহলে আমি এখান থেকে কি ডিফাইন করতে পারি, ডিফাইন করতে পারি কি সোডিয়ামের যে প্রোটন সংখ্যা সেটা হলো কি 11, তাই না? সোডিয়ামের ভর সংখ্যা কত এখানে 23, আর সোডিয়ামের আমি কি নিউটন সংখ্যাতে বের করতে পারবো না? নিউটন সংখ্যা বের করার সূত্র আমরা দেখলাম না, ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা, তাহলে কি 23 - 11, তাহলে কত হবে আমাদের, দেখো তো এটা 12 হবে। ওকে, তাহলে সোডিয়ামের আমাদের নিউটন সংখ্যা কত, আমাদের সোডিয়ামের নিউটন সংখ্যা হলো 12। ওকে, আর তার চার সংখ্যা হলো +1। ওকে, এখানে একটা কোশ্চেন, সেটা হলো সোডিয়ামে, তাহলে এখানে যদি আমি প্লাস চার্জটা ইউজ করি তাহলে তার ইলেকট্রন সংখ্যা কি হবে, তাই না? +1 দ্বারা বোঝায় কি, মানে তার থেকে তার যে পারমাণবিক সংখ্যা বা তার যে রিয়েল ইলেকট্রন সংখ্যা সেখান থেকে কি একটা ইলেকট্রন কম, তাই না? তাহলে আমরা জানি না, আমরা এটা জানার কথা আমাদের সোডিয়ামের বা যে কোনো একটা পরমাণুতে, যে কোনো একটা পরমাণু আমি ধরলাম, এই যে কোনো পরমাণুতে আমাদের যতটা প্রোটন থাকবে, এখানে লিখে দিই, ধরো যতটি প্রোটন থাকবে, যতটি আমাদের প্রোটন থাকবে, প্রোটন থাকবে একই সংখ্যক কি থাকবে ইলেকট্রন থাকবে, অর্থাৎ একটা পরমাণুতে আমার যে সংখ্যক প্রোটন থাকবে একই সংখ্যক ইলেকট্রন থাকবে। ধরো আমি একটা পরমাণুকে জারিত করব, জারিত করা মানে কি ইলেকট্রন বের করে নিব,
কেন বের করে নিব? তাকে নিষ্ক্রিয় করার জন্য বা তাকে নিষ্ক্রিয় কোনো মৌলের কাঠামো দেওয়ার জন্য। তাহলে আমি সেখান থেকে ধরো এই যে এখানে সোডিয়ামের যে সংকেত দিছে এটা মৌলের সাধারণ সংকেত সংক্ষিপ্তভাবে প্রকাশ করছে। ধরো আমি এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে নিব, তাহলে মেইনলি আমি যখন যে আমাদের যে মডেল আছে বা আমাদের সোডিয়ামের একটা কক্ষপথ আছে সেখান থেকে আমি কি একটা প্রোটনকে বের করে নিব? না, কখনোই না। আমি একটা ইলেকট্রনকে বের করে নিব। তাহলে সোডিয়াম প্লাস দ্বারা কি বোঝায়? সোডিয়াম প্লাস দ্বারা বোঝায় হলো সোডিয়াম থেকে আমি একটা ইলেকট্রনকে বের করে নিয়ে সোডিয়াম প্লাস দিচ্ছি। বুঝতে পারছো কথাটা? মানে সোডিয়াম যেই রিয়েল পরমাণু বা সোডিয়াম তার পারমাণবিক সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা হলো 11, তাই না? তার থেকে আমি একটা কি প্রোটন সংখ্যা বের করছি? না, আমি কিন্তু তার থেকে একটা ইলেকট্রন সংখ্যা নিয়ে নিচ্ছি। যদি সোডিয়ামের আমাদের প্রোটন সংখ্যা 11 হয় তাহলে এই অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো? 11ই তো হবে, তাই না? কিন্তু আমি এখান থেকে কি করছি? আমি এখান থেকে যে একটা ইলেকট্রন বের করে নিচ্ছি তখন কি হচ্ছে? তার থেকে একটা ইলেকট্রন কমে যাচ্ছে না? কমে যাচ্ছে না? তাহলে এখানেও কি তার প্রোটন সংখ্যা কত? 11, কিন্তু তার ইলেকট্রন সংখ্যা কি হবে? একটা কম, তাই না? তাহলে কত হবে? 10। বুঝতে পারছো বিষয়টা কি বললাম? যখন আমি তার থেকে একটা ইলেকট্রনকে বের করে নিব বা তাকে যখন আমি প্লাস চার্জ দিয়ে লিখবো তখন এটা মানে কি? তার থেকে একটা ইলেকট্রন সংখ্যা কম, কিন্তু এখানে কি আমাদের প্রোটনে কোনো চেঞ্জ হবে? না, আমাদের প্রোটনে কোনো চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, এখানে তোমাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা কি? তোমাকে বলছে একটি পরমাণুর প্রোটন সংখ্যা 12 এবং নিউটন সংখ্যা 23 লিখছে। নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা 12, নিউটন সংখ্যা 23, কিন্তু ভর সংখ্যা কত এটা বের করতে বলছে। এখানে সম্ভবত একটু ভুল লিখছে, নিউটন সংখ্যা হবে আমাদের 13 হবে। ওকে, 13 হবে, এত বড় কখনো নিউটন সংখ্যা হবে না, 13 হবে। তোমাকে বলছে হলো কি, এখানে বলছে তোমাদের ভর সংখ্যা বের করতে। তাহলে আমরা ভর সংখ্যা বের করার সূত্র শিখলাম না একটু আগে? একটু আগে আমরা সূত্র শিখে আসলাম না? তাহলে ভর সংখ্যা সমান আমি কি লিখতে পারি? ভর সংখ্যা সমান আমি কি লিখতে পারি? প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, তাই না? প্রোটন সংখ্যা যোগ আমাদের নিউটন সংখ্যা, বা লিখতে পারি পি প্লাস এন। ওকে, তাহলে আমাকে কী দেওয়া আছে? আমার কাছে দেখো তো কী দেওয়া আছে? আমার কাছে প্রোটন দেওয়া আছে, আমার কাছে কী দেওয়া আছে? আমার কাছে নিউটন দেওয়া আছে। কত দেওয়া আছে? নিউটন দেওয়া আছে আমাদের এন। আমার কাছে কি দেখো তো কী দেওয়া আছে? প্রোটন দেওয়া আছে কত? 12, নিউটন দেওয়া আছে কত? 13, তাই না? তাহলে আমি ভর সংখ্যা কী লিখতে পারি? এ ইকুয়াল টু পি প্লাস এন। বুঝতে পারছো সূত্র? তাহলে আমাদের কি হলো? আমাদের পি হলো 12 আর আমাদের এন কত বা নিউটন সংখ্যা কত? 13। তা টোটাল কত হবে আমাদের? 25। ওকে, আশা করি তোমরা ম্যাথটা সলভ করতে পারবা বা পেরেছো। এখন তোমাদের এখানে মানে পিরিয়ডিক টেবিল দেওয়া হয়েছে, সেখানে তোমাদের মেইনলি ডিফাইন করা হয়েছে যে কোন পরমাণুর অবস্থানটা কোথায়। এটা আমরা পরবর্তী লেকচারে দেখব, মানে তার ভর সংখ্যা কত বা তার প্রোটন সংখ্যা কত, এটা আমরা পরবর্তী লেকচারে দেখব। তবে একটু তোমাদেরকে এখানে বলে দিই, সেটা হলো দেখো এখানে আমাদের যেই সারণীটা আছে, ওকে, এখানে যে সারণী আছে এটা হলো, এগুলোকে বলা হয় কি, এই যে সারিগুলো আছে না, এভাবে যে আমাদের যাবে, মানে প্রথম থেকে এভাবে যাবে, সেগুলোকে বলা হয় আমাদের কি, গ্রুপ বলা হয়, সরি পর্যায় বলা হয়। পর্যায় বলা হয় মানে কি, যেগুলো এই এই সাইডে যাবে, আমি ধরলাম তাহলে কি এটা হচ্ছে একটা পর্যায়। ওকে, এটা হলো কি একটা পর্যায়, তাই না? এটা একটা পর্যায়। আর ইন্ডিভিজুয়ালি যেগুলো এখান থেকে এভাবে নামবে, উপর থেকে নিচে নামবে, সেগুলোকে ইন্ডিভিজুয়াল বলা হয় গ্রুপ। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হলো আমাদের যে পর্যায় সারণী রয়েছে, পর্যায় সারণী রয়েছে, এর মধ্যে আমাদের পর্যায় কয়টা দেখো তো? পর্যায় হলো কয়টা? গণ 1 2 3 4 5 6 7, 7টা না পর্যায়? 7টা। আর এই দুইটা কি? এই দুইটা কিন্তু আমাদের 3 নাম্বার পর্যায় এবং 4 নাম্বার পর্যায়ের অংশ, কিন্তু এখানে তোমাদের মেইনলি ডিফাইন করা হয় নাই। এখানে একটু ডিফাইন করতে হবে, ডিফাইন করা হয় নাই। এগুলো হলো, এটাকে বলা হয় আমাদের কি, ল্যান্থানাইট সারি বলা হয়, এটাকে বলা হয় আমাদের অ্যাক্টিনাইট সারি। এটা আমরা পরবর্তী লেকচারে আরও ভালো মতো দেখবো। তাহলে আমাদের পর্যায় হলো 7টা, আর আমাদের গ্রুপ কয়টা? আমাদের গ্রুপ হলো 18টা। একটু মাথায় রাখবা, প্রথম যে পর্যায়, ওকে, প্রথম যে গ্রুপ, প্রথম গ্রুপ আছে না, এই প্রথম গ্রুপকে বলা হয় আমাদের খাদ ধাতু, অর্থাৎ এখানে সকল ধরনের খাদ ধাতুগুলো অবস্থান করবে।
এখানে হলো মৃৎকা ধাতু, এগুলো আমরা আরও জানবো। ওকে, এটা হলো আমাদের হিলিয়ামের সারি। ওকে, যাই হোক, এবং তোমাদেরকে এখানে কিছু মৌল দেওয়া আছে এবং কিছু মৌলের তোমাদের ভর কত এগুলো জানবো। আচ্ছা, এখানে জানার আগে তোমাদেরকে একটু শর্টকাটভাবে সেটা বলে দিই। সেটা হলো, এটা কিন্তু কোনো নিয়ম নয়, তবে এটা জানলে তোমাদের উপকার আছে। সেটা হলো আমাদের যেই পর্যায় সারণী, আমরা মেইনলি আলোচনা করতেছি কি পর্যায় সারণী নিয়ে। ওকে, আমাদের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর মধ্যে আমাদের পর্যায় সারণীর মধ্যে আমাদের যেই 1 থেকে 20-এর যে পর্যায় রয়েছে, আমাদের যে 1 থেকে 20-এর যে পর্যায়গুলো রয়েছে, বা 1 থেকে 20-এর যে মৌলগুলো রয়েছে, 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের মানে আমি কিভাবে ভর সংখ্যা ডিফাইন করব। ধরো আমার কাছে একটা পরমাণু দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা ধরো পরমাণু শিখি কী হবে। ধরো আমরা একটু শিখে ফেলি। প্রথমে কি, প্রথম পরমাণুর নাম কি হাইড্রোজেন, তারপর হবে কি হিলিয়াম, তারপর হবে কি লিথিয়াম, ভাবে চলতে থাকবে লিথিয়াম। 10 নাম্বার যে মৌল সেটা হলো কি আমাদের নিয়ন। 11 নম্বর কোনটা, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এভাবে চলতে থাকবে। লাস্টে 20 পর্যন্ত মৌল হলো ক্যালসিয়াম। ওকে, এখন আমরা 1 থেকে 20 পর্যন্ত কিছু মৌলের কীভাবে আমি ভর সংখ্যা ডিফাইন করবো। ধরো তোমার কাছে কী দেওয়া আছে, মৌল শুধুমাত্র তোমার কাছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে বা প্রোটন সংখ্যা দেওয়া আছে, আমি কিভাবে এখান থেকে ভর সংখ্যাটা ডিফাইন করে বের করব, এটা জানার একটা শর্টকাট ওয়ে। সেটা হলো, যদি আমাদের বিজোড় থাকে, ধরো যদি আমাদের বিজোড় থাকে, তাহলে কি করতে হবে, আমাকে তার দ্বিগুণ করে 1 যোগ করতে হবে। বুঝতে পারছো, দ্বিগুণ তাকে করব এবং 1 যোগ করব। যদি আমাদের জোড় থাকে, যদি আমাদের জোড় হয়, তাহলে আমি শুধুমাত্র কি দ্বিগুণ করব। ওকে, শর্টকাটটা একটু মাথায় রাখো। যদি আমার যদি কোনো পর্যায়ের বা আমার যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি আমাদের জোড় হয়, তাহলে শুধুমাত্র দ্বিগুণ করেই আমি তার ভর সংখ্যাটা পেয়ে ফেলবো। আর যদি কোনো মৌলের আমাদের যদি সংখ্যাটা বিজোড় হয়, পারমাণবিক সংখ্যাটা যদি বিজোড় হয়, তাকে কী করতে হবে, আমাকে দ্বিগুণ করে আমাকে 1 যোগ করতে হবে। তাহলে আমি একটু দেখিনি এটা কীভাবে হলো। তাহলে আমি কিছু এক্সাম্পল দিয়ে এখন দেখি। ধরো আমি স্ট্যান্ডার্ড হিসেবে নিলাম, ধরো লিথিয়াম নিলাম। লিথিয়াম কয় নাম্বার মৌল, লিথিয়াম কিন্তু আমাদের পর্যায় সারণীর, আমি ধরলাম লিথিয়াম নিলাম। লিথিয়াম কিন্তু আমাদের পর্যায় সারণীর 3 নাম্বার মৌল, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হলো 3। ওকে, তাহলে যদি 3 হয়, আমি কি বললাম, যদি আমাদের জোড় হয় কি করতে হবে, আমাকে দ্বিগুণ করতে হবে। আর যদি বিজোড় হয় কি করতে হবে, আমাকে দ্বিগুণ করে 1 যোগ করতে হবে। ওকে, তাহলে লিথিয়াম কি জোড় নাকি বিজোড় বলো তো? লিথিয়াম কিন্তু আমাদের কি বিজোড় সংখ্যা। তাই কি করবো, আমি তার ভর সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে কি করব, তাকে দ্বিগুণ করব। কত হবে, 6। তাহলে 6 সাথে আমি কি 1 যোগ করব, তাহলে কত হবে, 7। বুঝতে পারছো? এখন ধরো আমি হিলিয়ামকে নিলাম। হিলিয়াম কয় নাম্বার পরমাণু বা কয় নাম্বার মৌল, সে হলো আমাদের পর্যায় সারণীর 2 নাম্বার মৌল। ওকে, তাহলে আমি তখন কি করব, আমি যদি আমি হিলিয়ামের জন্য বের করি, তখন কি করব, সে যেহেতু 2 নাম্বার মৌল, শুধু দ্বিগুণ করব। দ্বিগুণ হলো কি হবে, 2 × 2, তাই না? তাহলে কত হবে, 4। বুঝতে পারছি আমরা, আশা করি বোঝার কথা। এখন ধরো আমি একটু বড় আকারের পরমাণুর জন্য একটু ডিফাইন করি। ধরো আমি লিখলাম সোডিয়াম দেখো তো কয় নাম্বার পরমাণু, আমি বলছিলাম নিয়নটা হলো আমাদের 10 নাম্বার, কিন্তু সোডিয়ামটা হলো আমাদের 11 নাম্বার পরমাণু। ওকে, তাহলে সোডিয়াম কি জোড় নাকি বিজোড় বলো তো? সোডিয়াম কিন্তু আমাদের বিজোড়। আর বিজোড় হলে কি করতে হবে, আমাকে বিজোড় হলে দ্বিগুণ করে 1 যোগ করতে হবে। ওকে, তাহলে কত হলো, দ্বিগুণ করলে 22, সাথে 1 যোগ কত হবে, 23। তাহলে দেখো সোডিয়ামের আমাদের যে পারমাণবিক ভর সেটা হলো কি আমাদের 23। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর লাস্টের দিকে একটু এক্সেপশনাল রয়েছে, সেটা হলো পটাশিয়াম, ক্যালসিয়ামের মধ্যে, আর আমাদের আর্গনের মধ্যে একটু এক্সেপশনাল রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পারছো তোমরা এই শর্টকাট নিয়মটা আমি কীভাবে করলাম। যদি আমাদের আবার একটু রিক্যাপ করে দিই, সেটা হলো কি, যদি আমাদের পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, যেমন কি আমি দেখলাম লিথিয়াম, না এটা বিজোড় না, তাহলে কী করতে হবে, আমাকে দ্বিগুণ করে 1 যোগ করতে হবে। ওকে, আর যদি আমাদের পারমাণবিক সংখ্যাটা জোড় হয়,
তাহলে কি করতে হবে, শুধুমাত্র দ্বিগুণ করেই আমি তার ভর সংখ্যা পেয়ে ফেললাম। আমাকে ধরো এই পর্যায় সারণী বিশ্লেষণ করতে হলে অবশ্যই আমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো মানে এই একটা পরমাণু আমি ধরলাম, একটা সোডিয়াম পরমাণু ধরলাম, তার তার প্রোটন সংখ্যা কত বা তার পারমাণবিক সংখ্যা কত, তারপরে তার ভর সংখ্যা কত হবে, এবং তার ইলেকট্রন সংখ্যা কত, তাই না? এই তিনটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, কেন মাথায় রাখতে হবে? আমি আগেই পড়ে আসছি আমাদের মৌলিক কণিকা কয়টা, তিনটা। এই তিনটা মাস্ট এবং ভেরি মাস্ট এবং বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে অবশ্যই তিনটা সম্পর্কে ধারণা রাখতেই হবে। তোমাকে এই যে এখন দেওয়া আছে, এখন তুমি একটু ডিফাইন করে দেখো। ধরো এই যে অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন কি জোর না বিজোড়? অক্সিজেন কি বিজোড় না নাকি জোর বলো তো? অক্সিজেন কিন্তু জোর সংখ্যা। তাহলে জোর সংখ্যা আমি কি বললাম, তার সাথে কি যদি আমি তাকে দ্বিগুণ করি, তাহলে কি আমি তার ভর সংখ্যা পেলাম না? এখন ধরো আমি ম্যাগনেসিয়াম ধরলাম, ম্যাগনেসিয়াম কি জোর নাকি বিজোড়? ম্যাগনেসিয়াম কি আমাদের জোর না? যদি আমি তাকে দ্বিগুণ করি তাহলে কি তার ভর সংখ্যা পেলাম। এখন ধরো অ্যালুমিনিয়াম কি জোর নাকি বিজোড়? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কি জোর নাকি বিজোড় বলো তো? অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হলো 13, সে কি আমাদের বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হলে আমাকে কি করতে হবে, তাকে দ্বিগুণ করে 1 যোগ করতে হবে। দেখো তাকে দ্বিগুণ করলে কত হবে, 13 দুগুণী কত হয় 26, তার সাথে 1 যোগ মানে কি 27। দেখো কত, তার পারমাণবিক ভর কত 27। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর বলছিলাম এক্সেপশনাল কয়টা আছে, এক্সেপশনাল কি আমাদের আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এই তিনটে এক্সেপশনাল। কীভাবে এক্সেপশনাল দেখো, এখানে আর্গনের আমাদের পারমাণবিক সংখ্যা কত 18 না? সে জোর নাকি বিজোড়? সে হলো আমাদের কি জোর, তাই না? তাকে তাহলে ওই মানে শর্টকাট অনুসারে তোমার হওয়ার কথা কী ছিল, যদি আমি তাকে দ্বিগুণ করি তাহলে পেয়ে ফেলবো না? তাহলে 18কে দ্বিগুণের কত হয় দেখবা, 18কে যদি আমি দ্বিগুণ করি আমার কত হবে, দ্বিগুণ করলে 36 হবে। কিন্তু তার ভর সংখ্যা কিন্তু দুঃখজনক হলেও সত্যি, তার ভর সংখ্যা কিন্তু আমাদের 36 না। তার ভর সংখ্যা কত, তার ভর সংখ্যা হলো আমাদের 40। ওকে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু এক্সেপশনাল এবং এই এক্সেপশনই তোমাকে দিবেই। ওকে, সো বাচ্চা কাচ্চারা অবশ্যই তোমাদের এটা মাথায় রাখতে হবে। আবার দেখো আমাদের পটাশিয়ামের দেখো তো ভর সংখ্যা কত 90, তাই না? যদি আমি তাহলে কি বললাম, যদি না এটা কি বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যার মানে কি ছিল শর্তটা, তাকে আমি কি করব, তাকে দ্বিগুণ করে 1 যোগ করবো, তাই না? তাহলে 19 দ্বিগুণ কত হয় দেখো তো, 19 দ্বিগুণ হলো কত দেখো তো, আমাদের 9 18 38, যদি তার সাথে 1 যোগ করতে হবে কত হবে 39। দুঃখজনক হলেও এটাও সত্যি, এটা কিন্তু মিলে গেছে। বুঝতে পারছো? তোমাদের কিন্তু এটা মিলে গেছে। কেন? আমার ডিফারেন্টটা হলো এই তিনটার মধ্যেই। এই তিনটা কেন বললাম ডিফারেন্ট, কারণ এই তিনটার মধ্যে তোমার এই যে প্রথম ক্রম দেখো, এটা কি প্রথম ক্রম না, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, এই তিনটা একটু আননোন হয়ে যায়, কিন্তু তোমার পটাশিয়ামটা মোটামুটি মিলে যায়। ওকে, ক্যালসিয়াম দেখো কথা হবে, যদি আমি ক্যালসিয়াম কি জোর নাকি বিজোড়, সে অবশ্যই জোর, তাকে দ্বিগুণ করলে আমি কি পাবো, এটা পেয়ে ফেলবো। ওকে, তো ডিফারেন্টটা হলো এই তিনটা সারির মধ্যে। ওকে, মাথায় রাখবা কোনটা ডিফারেন্ট কোনটা ডিফারেন্ট না। আর যদি আমি আরও ভালোভাবে স্পেসিফিক বলি, শুধুমাত্র আর্গনের মধ্যে ডিফারেন্ট। ওকে, শুধুমাত্র আর্গনের মধ্যেই ডিফারেন্টটা আছে, মাথায় রাখবা। আর এখানে একটু ভুল লিখছে, সেটা হলো আমাদের যে ক্লোরিন আছে, ক্লোরিনের কিন্তু ভর সংখ্যা হলো আমাদের 30.5। ওকে, কিছু কিছু মানে মূলের ভর সংখ্যা আমাদের একটু ফ্র্যাকশনাল আছে, সব কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা না। ওকে, কিছু কিছু আমাদের একটু ফ্র্যাকশনাল আছে, তার মধ্যে একটা হলো ক্লোরিন। ক্লোরিন কত 35.5। একইভাবে আমাদের কপারও আছে 65.5। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তোমাদের এই জন্য একটু মাথায় রাখতে হবে যে আমাদের ক্লাস 9-10-এ অবশ্যই আমাদের পর্যায় যে সারণী আছে, পর্যায় সারণীর মধ্যে আমাদের মোটামুটি 1 থেকে 20টা এটা পারফেক্টলি মাথায় রাখতেই হবে। 1 থেকে 20টা পরমাণু, আমাদের পর্যায় সংখ্যা কত, তাদের পর্যায় কত, গ্রুপ কত, তাদের প্রোটন সংখ্যা কত, তাদের ভর সংখ্যা কত, এটা মাথায় রাখতে হবে। এবং আরও ভালো হবে যদি তুমি এটাকে বাড়িয়ে 30 পড়তে পারো। ওকে, তাহলে তোমার জন্য আরও পারফেক্ট। এবং আমাদের যে এসএসসির যে কোশ্চেনগুলো হয় সেটা কিন্তু আমাদের এই 30টার মধ্যেই থাকে। ওকে, এই জন্য তোমাকে যদি এটাকে বাড়িয়ে 30 করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুবই ভালো এবং খুবই ইফেক্টিভ হবে। ওকে, এখন চলো আমরা আবার আমাদের পড়ায় ফিরে যাই। সূত্র সম্পর্কে তোমাদেরকে আগেই বলা হয়েছে, আমরা তো সূত্র সম্পর্কে জানি, তাই না? এই যে ভর সংখ্যা কত বা নিউটন সংখ্যা কত, প্রোটন সংখ্যার সাথে নিউটন সংখ্যা যদি যোগ করি তাহলে কি পাবো, তার আমি ভর সংখ্যা পেয়ে ফেলবো। আর নিউটন সংখ্যা কি বললাম, যদি আমি ভর সংখ্যা হতে যদি আমি প্রোটনকে বাদ দিই তাহলে কি পাবো, তার আমি নিউটন সংখ্যা পাবো, তাই না? ওকে, এখন ধরো তোমাকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, কি বলছে দেখো তো, দেখো বাচ্চা কাচ্চারা তোমরা এটা সলভ করতে পারো কিনা, তোমার জন্য এটা কুইজ কত 01। ওকে, তুমি এটা বের করে
এই লেকচারের কমেন্ট বক্সে দিয়ে দিবে। ওকে, আশা করি তোমরা সকলেই পারবে। আরেকটা কোশ্চেন, এটা কি সেম কোশ্চেন তাই না? না, সেম কোশ্চেন না। দেখো এখানে কি বলছে, এখানে তোমাকে বলছে হলো একটি পরমাণুর ভর সংখ্যা হলো 23, প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 11 দেওয়া আছে। তোমাকে বলছে এখানে নিউটন সংখ্যাটা বের করতে। ওকে, নিউটন সংখ্যা বের করতে বলছে। কিন্তু এখানে দেখো তোমাকে কি বের করতে বলছে, বলছে একটি পরমাণুর ভর সংখ্যা হলো 23, তোমাকে দেওয়া আছে প্রোটন সংখ্যা হলো 11। ওকে, তোমাকে বলছে ইলেকট্রন সংখ্যা বের করতে। কত ইলেকট্রন সংখ্যা? এটা হবে না, তাই না? 23 মাইনাস 11, তাই না? কত হবে? 12। এটা হবে না? তোমরা সকলে তো এটা করে বসে থাকবে, তাহলে কি এটা ডেফিনেটলি কি ভুল? কেন ভুল? কেন ভুল বলো? এই বের করার সূত্র এটা কার জন্য? এটা আমাদের নিউটন সংখ্যা বের করার সূত্র, নট আমাদের ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র। তোমাদের এই জন্য ফার্স্টে বলা হয়েছিল লেকচারে, একটা পরমাণুর মধ্যে যতটা প্রোটন থাকবে, একটা পরমাণুর মধ্যে আমার যতটা প্রোটন থাকবে সমসংখ্যক কি আমাদের ইলেকট্রন থাকবে, এটা বলা হয়েছিল। ওকে, তাহলে তোমাকে কিন্তু এই কোশ্চেন দেওয়া হয়েছে কেন? কনফিউজ হওয়ার জন্য, আর কিছু না। তোমাকে দেওয়া হয়েছে কনফিউজ হও কিনা সেই জন্য। তাহলে দেখো, তাহলে উত্তর কত হবে বলো তো? উত্তর কত হবে? 11ই কিন্তু হবে। কারণ কি, প্রোটন সংখ্যা যতটি আমাদের ইলেকট্রন সংখ্যাও ততটি। ওকে, তাহলে আনসার কত হবে বলো? 11ই কিন্তু হবে। এক লাইনে কিন্তু আনসার শেষ। বুঝতে পারছো? এখন বলছে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা সবগুলো বের করতে বলছে। ওকে, আমি এটা করাই দিব না, এটা তোমাদের জন্য কুইজ নাম্বার হলো 02। তোমাকে অন্য একটা আমি এক্সেপশনাল হিসেবে করিয়ে দিই। সেটা হলো আমি ধরলাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত বলো তো? কত অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত? শিখছো কি না তোমরা? কি তোমাদের এগুলোকে মুখস্থ হয়েছে? বলো কত? 13। আমাদের অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13। তাহলে 13 কি জোড় নাকি বিজোড়? 13 কি জোড় না নাকি বিজোড়? 13 হলো আমাদের বিজোড়। তাহলে আমি যদি ভর সংখ্যা বের করতে চাই তখন কি করব? 13 কি করব বলো তো? 13 ইন্টু 2 যোগ 1 কত হবে বলো? 27। তাহলে তার ভর সংখ্যা কত বলো তো? তার ভর সংখ্যা হলো আমাদের 27। ওকে, মাথায় ঢুকছে? এখন তার আমাদের প্রোটন সংখ্যা কত বলো তো? আমাদের অ্যালুমিনিয়ামের জন্য তার প্রোটন সংখ্যা কত হবে বলো? কত হবে বলো? প্রোটন সংখ্যা হলো আমাদের 13। যদি প্রোটন সংখ্যা 13 হয় তাহলে কি আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে বলো? কত হবে? 13। আমি বলার আগে তোমাদেরকে কিন্তু ভাবতে হবে। ওকে, যদি আমাদের প্রোটন সংখ্যা যদি 13 হয়, ইলেকট্রন সংখ্যা যদি 13 হয়, তাহলে ভর সংখ্যা আমাদের কত দেওয়া আছে দেখো তো? ভর সংখ্যা দেওয়া আছে হলো আমাদের 27। যদি ভর সংখ্যা আমাদের 27 দেওয়া থাকে, তাহলে আমাদের নিউটন সংখ্যা কত হবে বলো? ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা না? তাহলে কত হবে? 27 মাইনাস কত? 13, তাই না? কত হবে? 14, তাই না? বুঝতে পারছো এখন? তোমাকে কি দেওয়া আছে দেখো, তোমাকে কিন্তু ম্যাগনেসিয়ামের জন্য দেওয়া আছে, আমি তোমাকে অ্যালুমিনিয়ামের জন্য বের করে দেখাই দিছি এবং তোমাকে এটা কুইজ দিয়ে দিছি। আশা করি তোমরা সকলেই এটা পারবে এবং এটার আনসার ক্রম অনুসারে ফার্স্টে পি লিখবা সমান কত, তারপরে নিউটন সংখ্যা লিখবা এন সমান কত, তারপর ইলেকট্রন সংখ্যা সমান কত, তারপর ভর সংখ্যা সমান কত, এভাবে লিখে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবে। ওকে, এবং তোমাদের জন্য এটা প্র্যাকটিস। এখন বলছে আয়নের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা সব বের করতে বলছে। এটা তোমরা পারবা না বলো তো? পারবা? তোমাকে এখানে ম্যাগনেসিয়াম দিছে, এটা এটা একটু ভুল দিছে। এটা হবে আমাদের সোডিয়াম। তাহলে আমাদের কি হবে? সোডিয়াম হবে। সোডিয়াম 23, 11 প্লাস 1। ওকে, এখন ধরো আমি তোমাকে এটা করাবো না, এটা তোমার কুইজ থাকবে। ওকে, কুইজ 3 আমি তোমাকে অন্য একটা এক্সেপশনাল করে দেবো এবং তোমাকে কিন্তু এটা প্র্যাকটিস করবে, মাস্ট বি প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে না। এবং এগুলো কিন্তু অহরহ কোশ্চেন তোমাকে দেয় এক্সামের মধ্যে। ধরো আমি তোমাকে করিয়ে দিলাম একই সেম কথা, অ্যালুমিনিয়াম দিয়ে করিয়ে দিলাম। দেখো অ্যালুমিনিয়াম কত ছিল? 27, 13 ছিল এবং তার ইলেকট্রন সংখ্যা হলো +3 এবং তোমাকে বলছে এখানে প্রোটন সংখ্যা কত। ধরো +3 মানে কি ডিফাইন করে আগে বলেছিলাম। ধরো আমার কাছে একটা কক্ষপথ আছে, আঁকলাম। কক্ষপথের আমি বলছিলাম
বের করার সূত্র কি আমি তোমাকে বলছিলাম, এখানে আমি যে ইলেকট্রন সংখ্যা বের করবো সেটার সূত্র কি বলেছিলাম তো, দ্বিতীয় কক্ষপথে আমার কয়টা হবে, 8টা হবে না, মাথায় আছে? ওকে দেখো তাহলে কি হলো, এটা হলো কি আমাদের অ্যালুমিনিয়ামের মডেল, পারমাণবিক মডেল। ওকে, তার দেখো প্রোটন সংখ্যা মোট কয়টা হয়েছে, ভিতরে হলো 2টা, বাইরে কত 8টা, কয়টা হলো 10টা, আর আউটার মোট ছেলে কয়টা বা সর্বশেষ শক্তি স্তর কয়টা, 3টা। ওকে, তাহলে টোটাল 13টা হলো না। আর প্লাস আয়ন যখন ইউজ করে তখন মানে কি, প্লাস আয়ন মানে ইউজ করা মানে কি, এটা আগেও বলছিলাম, তার থেকে আমি কি 3টা ইলেকট্রন সরিয়ে নিব। যদি তার থেকে আমি 3টা ইলেকট্রন সরিয়ে নিই তাহলে কি আমার এই কক্ষপথটা হবে, হবে না কিন্তু। আমি 3টা ইলেকট্রন সরিয়ে নিচ্ছি, তাহলে কি আমার এই কক্ষপথ কোনো অস্তিত্ব নেই। ওকে, তাহলে সে কিন্তু আমাদের অন্য একটা পরমাণুর, আমাদের সেই অন্য একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস সে লাভ করছে। ওকে, এখন দেখো তোমাকে বলছে আয়নের জন্য, ধরো আমি যখন তোমাকে এখন বললাম আমি এই অ্যালুমিনিয়ামের জন্য আমাদের প্রোটন সংখ্যা কত হবে, বলো কত হবে। আমি যদি ইলেকট্রন অপসারণ করি সর্বশেষ আউটার মোস্ট সেল থেকে, তাহলে আমাদের কি প্রোটন সংখ্যা কমে যাবে, এরকম কোনো বিষয়, এরকম কোনো বিষয় বলো তো না। আমাদের প্রোটন সংখ্যা অল টাইম অবস্থান করে হলো পরমাণুর কেন্দ্রে। ওকে, ওকে, নিউটন সংখ্যা অবস্থান করে আমাদের পরমাণুর কেন্দ্রে, মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে কি আমি যদি ইলেকট্রন একটা অপসারণ করে ফেলি তাহলে আমাদের কি প্রোটন সংখ্যা কি থাকবে, আনচেঞ্জ থাকবে, কোনো উপর চেঞ্জ হবে না। ভর সংখ্যা কি কোনো চেঞ্জ হবে, কোনো হবে না কিন্তু। ওকে, কত হবে 27। তারপর আমাদের নিউটন সংখ্যা কত হবে, তাহলে বলো বের করে ফেলি, 27 মাইনাস 13 কত হবে 14। তাহলে আমি 3টা বের করে ফেললাম, প্রোটন, ভর, নিউটন, 3টা বের করে ফেললাম। ওকে, এখন তোমাকে সমস্যা হবে কোথায়, সমস্যা হবে ইলেকট্রন সংখ্যা বের করার সময়, তাই না। ইলেকট্রন সংখ্যা বের করার সময় আমার যেই অ্যালুমিনিয়াম, তাই না, আমার যে অ্যালুমিনিয়াম তার ইলেকট্রন সংখ্যা কত ছিল, আগে কত ছিল বলো তো, যখন তার এই আয়ন ছিল না তখন কত ছিল বলো তো, 13 ছিল না, 13 ছিল না, মাথায় আসে এই চিত্র, মাথায় আসছে দেখো তো। ধরো এটা কি অ্যালুমিনিয়ামের রিয়েল তার মডেল, তাই না, এখানে কি তার থেকে আমি কোনো ইলেকট্রন অপসারণ করি নাই বা তাকে আমি কোনো ইলেকট্রন দিইও নাই, এটা তার রিয়েল মডেল না। তখন কি ছিল, তখন তার মধ্যে কিন্তু এই 3টা ইলেকট্রন ছিল, তাই না, ইলেকট্রন ছিল। কিন্তু এখন আমি কি করছি বলো তো, এখন কিন্তু আমি তার থেকে এই 3টা ইলেকট্রনকে নিয়ে গেছি, তাই না, নিয়ে গেলে কি তার এই কক্ষপথের কোনো অস্তিত্ব থাকবে, তাহলে কি এই কক্ষপথ যেটা আমি আঁকলাম তার কোনো অস্তিত্ব থাকবে না। কারণ কি তার এখানে তো কোনো ইলেকট্রনই নেই, তাহলে তার কক্ষপথ দিয়ে কী হবে, তাই না। তাহলে কি হলো, তারা আমাদের আমাদের আগে ছিল হলো 13টা, আমি 3টা সরিয়ে নিচ্ছি, তাহলে কয়টা হবে বলো তো, কয়টা হবে, 10টা হবে, তাই না। তাহলে আমি কি বলবো, ইলেকট্রন আমাদের যেই অ্যালুমিনিয়াম আছে সেই অ্যালুমিনিয়ামের আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো, কত হবে, 10 হবে। এটা কিন্তু তোমার জন্য বেস্ট গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেক সময় এই কোশ্চেন দেয়। ধরো তোমাকে আমি বললাম Fe+2 আছে, সেই Fe+2 এর জন্য তোমার ইলেকট্রন সংখ্যা কত, এটা তোমাকে অহরহ এই কোশ্চেন দেয়। ওকে, এগুলো আমি পরে দেখবো। ওকে, ওকে, তাহলে আমি তোমার জন্য কিন্তু এই দুটো বাড়ির কাছে। ওকে, দেখো এখন তোমাকে দেখো ওই যে এমসিকিউ দেওয়া হয়েছে, বলছে কি কোন মৌলের কোন মৌলে পরমাণুর সকল সাংগঠনিক কণা নেই, মানে বলছে কোন মৌলে পরমাণুর কোনো সাংগঠনিক কণা নেই, এটা আমি কিভাবে বুঝবো। সাংগঠনিক কণা মানে কি, আমার সাংগঠনিক কণা কোনগুলো বলো তো, সাংগঠনিক কণা হলো আমাদের ইলেকট্রন, আমাদের প্রোটন, আমাদের নিউট্রন, তাই না, এগুলো আমাদের সাংগঠনিক কণা, তাই তো। তাহলে দেখো তো আমাদের অক্সিজেনের কি, অক্সিজেন আমাদের কি প্রোটনও আছে নিউট্রনও আছে, তাই তো, জানো তো অক্সিজেনের কি হবে তার ইয়াটা, অক্সিজেন কি আমাদের 8, ভর সংখ্যা হলো আমাদের 16, তাহলে কি তার সবই তো আছে। হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেনের আমাদের পারমাণবিক সংখ্যা কত, 1 না, তার ভর সংখ্যা কত, তার ভর সংখ্যা কিন্তু আমাদের 1, তাই না। তাহলে আমাদের তার ভর সংখ্যা 1, তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, যদি আমি 1 থেকে 1 মাইনাস করি তাহলে কি তার নিউট্রন সংখ্যা কোনো কিছু থাকে না, শূন্য হয়ে যায় না। তাহলে কি আমার হাইড্রোজেনে কি কোনো নিউট্রন সংখ্যা আছে, মানে কি বোঝাচ্ছে এখানে, তার ইলেকট্রনও আছে, তার প্রোটনও আছে, তার ইলেকট্রনও আছে, তার ভর আছে, কিন্তু তার নিউট্রন আছে না, অস্তিত্ব কিন্তু নাই। তাহলে কি তোমাকে এই কোশ্চেনে এখানে বলা হয়েছে, মানে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবই আছে, ইলেকট্রন, ভর এবং প্রোটন সবই আছে, কিন্তু কি তার নিউট্রনের কোনো অস্তিত্ব নাই, সেই জন্য কি তার একটা সাংগঠনিকতা বিদ্যমান নেই। এবং নাইট্রোজেন দেখি, নাইট্রোজেন কত হবে, নাইট্রোজেন আমাদের 7, তার ভর সংখ্যা কত বলো তো, আমাদের ভর সংখ্যা হলো 14। ওকে, নাইট্রোজেন 14। আর্গন কত হবে, আর্গন কিন্তু আমাদের দেখো, আর্গন কি বলছিলাম, আর্গনটা একটু এক্সেপশনাল, 18 এবং তার ভর সংখ্যা হলো আমাদের 14। তাহলে কি সবগুলোর মধ্যে কিন্তু আমাদের আছে, নিউট্রন সংখ্যা আছে, কিন্তু হাইড্রোজেনের মধ্যে কি কোনো নিউট্রন সংখ্যা আছে,
নাই কিন্তু। ওকে, আর পরবর্তী কি বলছে ইলেকট্রন। আচ্ছা, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, তোমার কুইজ 4, এটা দেখো তোমরা পারো কিনা, দেখবা অপশন কোনটা হবে। তারপর কি বলছে দেখো, বলছে কোন মৌলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হবে। তুমি এখানে ক্যালকুলেশন করবা, আমি তোমার জন্য লিখে দিই। কোন মৌলের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা সবগুলো কি সমান হবে। ওকে, তুমি ক্যালকুলেশন করে এটা বের করবা। পটাশিয়ামের জন্য কত হবে, কিলোমিনে অ্যালুমিনিয়াম হলো 30। ওকে, এখন দেখো কোনটা হবে, তুমি দেখো বিশ্লেষণ করে দেখো কোনটার জন্য আমাদের বলছে কি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সেম। দেখো তো কোনটা হবে। আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমি ক্যালসিয়াম দেখি, তার প্রোটন সংখ্যা কত হবে, তার প্রোটন সংখ্যা হলো কি 20 না, তাই না। তার ইলেকট্রন সংখ্যা কত, তার ইলেকট্রন কিন্তু 20, কিন্তু তার নিউট্রন সংখ্যা কত হবে দেখো তো। নিউটন মানে কি আমাদের 40 মাইনাস 20, তাই না। তাহলে তার নিউট্রন সংখ্যা হলো কি আমাদের 20। তাহলে আমাদের কি বোথ সবগুলো কিন্তু আমাদের সেম, তাই না। তাহলে আনসার কোনটা হবে। তারপর বলছি অক্সিজেন আয়নের প্রোটন সংখ্যা কত হবে। এটা তোমাদের জন্য কুইজ থাকবে, কুইজ 4। এটা কিন্তু তোমাদের কুইজ না, আগে দিলাম, এটা কিন্তু তোমাদের কুইজ না, এটা কিন্তু আমি করিয়ে দিলাম তোমাকে। ওকে, এটা তোমাদের কুইজ থাকবে, এটা তুমি জানা দেবা কোনটা হবে প্রোটন সংখ্যা, এখানে কি কি হবে। তারপর বলছি কি একটি মৌল ডি, তার প্রোটন সংখ্যা হলো কি আমাদের 17, নিউট্রন সংখ্যা হলো আমাদের 18। নিচের দ্বারা মৌলটি, নিচের কোন মৌলটি প্রকাশ করা হয়েছে। বলছে প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা হলো 18। তোমাকে তাহলে আমাদের তার ভর সংখ্যা কত হবে দেখো তো। 17 18 মানে কত হবে দেখো তো, 35। তাহলে কত হবে দেখো, কোনটা হবে দেখো, কোনটা হবে, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা হবে কি কোন পরমাণুতে, কোন পরমাণুতে নিউট্রন সংখ্যা নেই, বলো কোনটায় নিউট্রন সংখ্যা নেই, সলভ করবা নিজের এগুলো। আচ্ছা, বাকিগুলো তোমরা দেখে নিবা। বলছে কোন পরমাণুর আসল পরিচয় বহন করে কোনটা, বলো তো কোন বহন করে। ওকে, তাহলে আশা করি তুমি এটা নিজেরা করে ফেলবা। সপ্তাহ প্র্যাকটিসের জন্য তোমাদের রাখা হয়েছে, আশা করি প্র্যাকটিস করে ফেলবা এগুলো। এবং এটা করে দিলাম, কোনো পরমাণুর আসল পরিচয় বহন করে কোনটা, ইলেকট্রন। দেখো কোনটা আসল পরিচয় বহন করবে আমাদের পারমাণবিক সংখ্যা, কারণ কি আমরা একটা মৌলকে শনাক্ত করবো কি তার পারমাণবিক সংখ্যা দ্বারা না। তাহলে কি তার আসল পরিচয় বহন করবে কোনটা, এটা না। ওকে, তাহলে আজকের মতো কিন্তু আমাদের এখানেই তোমাদের সমাপ্তি। তাহলে আমরা দেখে আসি আজকে কি কি বললাম। আমরা কিন্তু আজকে কি কি বললাম একটু দেখে আসি। প্রথমে আমরা কিন্তু ফার্স্টে দেখেছিলাম কি আমাদের কোনটা, আমাদের মৌলিক কণিকা কয়টা ছিল, তাই না। আমাদের মৌলিক কণিকা কয়টা ছিল, ইলেকট্রন প্রোটন নিউট্রনের পরিচয় পড়লাম, তাদের ভর সংখ্যা পড়লাম, তাদের যে বংশগত বৈশিষ্ট্য সবগুলো কিন্তু পড়লাম। তারপর কি বললাম, আমরা একটা পরমাণু হতে তার ইলেকট্রন সংখ্যা, তার ভর সংখ্যা, তার প্রোটন সংখ্যা সবই বের করতে শিখলাম। এবং এখানে আমরা কিছু ভর সংখ্যা বের করার কিছু টেকনিক শেখাই দিচ্ছি তোমাদেরকে, কীভাবে আমরা ভর সংখ্যা সহজেই বের করতে পারবো। এবং কিছু অঙ্ক এখানে সলভ করলাম। আশা করি তোমরা লেকচারটা ভালো মতো বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে। এবং আশা করি তোমরা যদি এই লেকচারটা দেখো, আর কোনো ভর সংখ্যা বা নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আয়নের জন্য হোক বা পরমাণুর জন্য হোক, আশা করি বের করতে সমস্যা হবে না। এবং তোমাদের যে কুইজগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। তোমরা সকলেই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।